আর ওটার জন্য আচ্ছা, আমরা তাহলে শুরু করি আমাদের আজকে একটা ছোট একটা সেমিনার টাইপের ইন্ট্রোডাকশন টু লার্নিং এন্ড ডেভেলপমেন্ট। আমাদের একটা কোর্স আছে সার্টিফাইড ট্রেনিং ডেভেলপমেন্ট প্রফেশনালস। মেইনলি এই কোর্সটা সম্পর্কে একটু কোর্সে কি পড়ানো হয় একটা আইডিয়া দেওয়ার জন্য আমাদের ডে 3 একটা সেশন হয়। সেশনটারই একটা রিক্যাপ আমরা আসলে আজকে করব। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়ারাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানি ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রথমে একটু ট্রেনিং ডেভেলপমেন্টে ওয়ার্ডটা দিয়ে শুরু করি। হোয়াট ইজ ট্রেনিং অ্যান্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট এবং এটার চ্যালেঞ্জটা কি? আহ, আমার অভিজ্ঞতা থেকে বলি, ধরেন 2012 সালে একবার আমি একটা কোম্পানিতে বসলাম একদম ডিরেক্ট চেয়ারম্যান লেভেলে। কথা বলার সময় উনার সাথে যখন আলাপ হচ্ছে, হি ইজ ভেরি ইন্টারেস্টেড এনথুসিয়াস্ট অ্যাবাউট কোম্পানি এক্সপানশন, সেলস টিম বাড়ানো, সেলস টিমের আপনার ইনসেনটিভ বাড়ানো, ইনসেনটিভ কি দেওয়া যায়, সেলস টিমের মিটিং করা, এভরিথিং ইজ ইন্টারেস্টেড। বাট হি ইজ নট এট অল ইন্টারেস্টেড অ্যাবাউট ট্রেনিং। যখন আমি বললাম আমরা সেলস টিমকে প্রথমে আমরা শুরু করি, কোম্পানিতে ট্রেনিং কালচারে ছিল না, নট ইভেন, মানে আমি জয়েন করার আগে 10 বছরে কোম্পানিতে একটা সিঙ্গেল ট্রেনিং হয়। তারপর আমি বললাম কি, স্যার আমরা একটু চেষ্টা করি, আমরা একটু ট্রেনিং করালে যেটা হয়, ট্রেনিং এর অনেকগুলো পার্সপেক্টিভ আছে। একটা পার্সপেক্টিভ হচ্ছে আমার এই যে সেলস টিমকে যদি আমি ট্রেনিং হিসেবে এক জায়গায় আনি, ওদেরকে আমরা তখন যখন আমরা সেলস কনফারেন্স বা কিছু একটা করছি, একটা লেভেলের উপরে লোকজন যায় রেগুলার, সিনিয়ররা হয়তো দেশের বাইরে যাচ্ছে, একটু নিচের দিকে হয়তো আপনার কক্সবাজার বা এখানে যাচ্ছে, কিন্তু একদম যারা সেলস অফিসার, ট্রেড আপনার ডিএসআর লেভেলে যারা কাজ করে, ওনারা কোথায় যাবে? তখন ওদেরকে যেটা হয়, আমরা একটা জায়গায় আনলে ওটা গ্যাদারিং হয়, উনাদের একে অপরের সাথে পরিচিত হয় এবং একই প্রবলেম ফেস করে। এটা হচ্ছে কমন বল, মানে এটাকে রিলেশন গ্রো করে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন ইন্টারভিউ বোর্ডে বসি, এখন ইন্টারভিউ দেওয়ার সময় আমি সাপোজ আমি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে পাশ করেছি। ইন্টারভিউতে অপোজিট সাইডে একজন আসলেন, উনি বললেন কি আমি এসএসসি করেছি চিটাং কলেজিয়েট স্কুল থেকে। ইমিডিয়েটলি উনার সাথে আমার একটা বন্ডিং হয়ে যায়। তখনই কিন্তু উনার সাথে আমরা কিছু স্টোরি শেয়ার করি। ভাই কোন সালে পাস করেছেন? ওই স্যার ছিল? কোন শিফটে ছিলেন? ডে শিফটে নাকি মর্নিং শিফটে? এ ধরনের বিভিন্ন রকম ছোট ছোট আমরা গল্প শেয়ার করি। ওটার অর্থ এই না যে আমি উনাকে বায়াসড হয়ে উনাকে আমি জবে নিচ্ছি, কিন্তু উনার সাথে একটা রিলেশন গ্রো করে। ট্রেনিং এর ওরকম একটা ইস্যু আছে। যখনই আমি যশোরের ছেলেটাকে তুললাম, যশোরের ছেলেটা একটা রাজশাহী ছেলের সাথে, যার সাথে জীবনে সে নামও শুনে নেই, ওনারা যখন একত্রে একটা ট্রেনিং আসলো, সেশনে আসলো, একদিন একত্রে কাটালো। আমি সাধারণত করতাম কি, ওয়ান নাইট স্টে করার চেষ্টা করতাম। ব্রেক লার্নিং সেন্টারটা বুকিং দিতাম, ওখানে থাকার সুবিধা আছে। ওরা আসতো, ব্রেক লার্নিং এ থাকতো, পরদিন সকালে ব্রেকফাস্ট টেকফাস্ট করে ওনারা সকালে সারাদিন সেশন করতো। সেশন করে এরপর ওনারা সুবিধা মতো কেউ রাতে থেকে চলে যেত রাতের গাড়িতে, কেউ পরদিন সকালে চলে যেত। কিন্তু এটা হচ্ছে কি আমি করতাম, কিন্তু ম্যানেজমেন্ট থেকে একদম স্ট্রেট প্রথম কথা হলো, না, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ট্রেনিং। তুমি বরং ওই ট্রেনিং এর টাকায় তুমি একটা ওদের গিফট দাও, ওইরকম ইন্টারেস্ট। তাই বললাম, স্যার কি সমস্যা? বলে ট্রেনিং করালে যেটা হবে, ওরা তো থাকবে না। ওরা ট্রেনিং করবে, চোখ কান খুলে যাবে কিছু কিছু জায়গায়, তারপর দেখা যাবে ওরা আস্তে আস্তে কোম্পানি থেকে চলে গেছে, অন্য কোম্পানিতে জয়েন করবে। এখন এটা একটা খুব নেগেটিভ একটা কমেন্ট, কিন্তু এটা হচ্ছে একটা কমন পার্সপেক্টিভ, কারণ আমি পরবর্তীতে অনেক কোম্পানিতেও গিয়েছি এবং যেটা ফ্যাক্ট, আমরা যখন ট্রেনিং প্রফেশনে নেমেছি, আমি প্রফেশনালি অ্যাকাউন্ট্যান্ট, যার ফলে কিছু আরজিএসি তে কাজকর্ম একসময় করতাম। টেসপার আরজিএসি বাংলাদেশে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কোম্পানি আছে। 2 লক্ষ থেকে 2.5 লক্ষ কোম্পানি, 2.5 লক্ষ কোম্পানির মাঝে যদি আপনার অ্যাক্টিভ কোম্পানি ধরলাম শুধু 50,000, বাকি 2.5 লক্ষ ধরেন আপনার ফিকটিশিয়াস বা অনেকের একই মালিকের 10টা কোম্পানিও আছে, 20টাও আছে। ধরলাম 2 লক্ষ বাদ দিলে 50,000 কোম্পানি। 50,000 কোম্পানির মধ্যে আমরা আরো কমাই, আমরা ধরলাম ট্রেনিং করানোর মতো ক্যাপাসিটি কতজনের আছে। দেখা যাবে তাও লিস্ট মিনিমাম 10,000 কোম্পানি আছে, দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রান ট্রেনিং, এমপ্লয়ি ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করতে পারে। এখন আউট অফ 10,000 আপনি আরো রেগর করলেন, বললেন যার মিনিমাম 10 কোটি টাকা সেল আছে, তাকে ছাড়া আমরা ট্রেনিং ধরবো না। তাও দেখবেন আপনি ওটা 5-7 হাজার বা 10,000 এরকম একটা নাম্বারে চলে আসে। এখন আউট অফ 5,000 অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বাংলাদেশে কয়টা কোম্পানি ট্রেনিং রান করে? বাংলাদেশে ট্রেনিং রান করে ম্যাক্সিমাম 100 to 200 কোম্পানি। যে কারণে হচ্ছে আমাদের দেশে ট্রেইনাররাও ডেভেলপ করেনি, সবই ইন হাউস ট্রেনিং নিয়ে চলছে এবং চেষ্টা করছে। তবে হ্যাঁ, ভালো দিক হচ্ছে
আমাদের এইচআর প্রফেশনালসরা লাস্ট 2, 3, 4 ইয়ার্স ধরে আমি বলবো উনারা নিজেরাই মানে কোম্পানি বাহির থেকে ট্রেনিং না দিলেও বা বাহিরে কিছু না করলেও নিজেরাও চেষ্টা করছে যেন আমার ট্রেনিং ফিল্ডে ডেভেলপ করে। এখন ওই জন্যই আমাদের এই মডিউলটা কিন্তু একটু আনা এইসব কিছু চিন্তা ভাবনা করে, যে মডিউলটা যেটা আমরা বুঝছি রাতারাতি ফ্লারিশ করবে না, কিন্তু হয়তো এটা লং টার্ম এটা একটা কি বলবো একটা ডিমান্ড আমাদের জন্য আসবে। আবার আরেকটা হচ্ছে এখান থেকে হয়তো আস্তে আস্তে যখন প্রফেশনালরা বেরোবে, এইচআর প্রফেশনালরা, এটা মেইনলি ট্রেনিং ডেভেলপমেন্ট হচ্ছে এইচআর প্রফেশনালদের জন্য, কারণ এই কাজগুলো উনারাই করে কোম্পানিতে। এখন উনাদেরও একটা সুবিধা হবে। তো এখন ট্রেনিং এবং ডেভেলপমেন্টের ডিফারেন্সটা কি? ট্রেনিং এর হচ্ছে কি মেইনলি আপনার প্রেজেন্ট যে স্কিল আছে স্কিলটাকে শানিত করা, মানে ছুরিকে ধার দেওয়া। আমার ছুরি আছে, ছুরিকে যদি ধার না দিই ছুরি আস্তে আস্তে আমার ব্লান্ট হয়ে যাবে। আমাদের স্কিলটাকে ধারানোর জায়গাটাই হচ্ছে ট্রেনিং। ট্রেনিং আমরা বিভিন্ন ভাবে দিতে পারি, এই কোর্সে এগুলো আলোচনা হয়। অন দ্য জব ট্রেনিং মানে তো এই না যে শুধু আমি একটা থার্ড পার্টি ট্রেনার আসলো, ভেন্যু বুক করলাম, 5 স্টার হোটেলে গেলাম, ওটা একটা দুটো হতে পারে কিন্তু এটা মেইন ট্রেনিং পার্ট না। ট্রেনিং হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসে যেটা হয়, তখন কন্টিনিউয়াস প্রসেসে আপনার আহ, আহ, ওকে বিভিন্ন ভাবে ট্রেন হবে। যখন কেউ ট্রেনিং হবে, সিনিয়রের সাথে বসবে, অন্য ডিপার্টমেন্টের কাছে যাবে, ঘুরবে, বাইরে পাঠানো হবে, পড়াশোনার ইস্যু চলে আসতে পারে অনেক সময়, যেভাবে ওনাকে ট্রেনিং করানো হবে। আর ডেভেলপমেন্ট পার্ট হচ্ছে যাকে আমরা আসলে প্রমোট করতে চাই, ভদ্র কথায়, যাকে নিয়ে আমাদের লং টার্ম প্ল্যান আছে। আমাদের হয়তো লং টার্ম একটা প্ল্যান আছে, আমরা একজন পেলাম আমাদের সেলস টিমে, যার হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু বি হেড অফ সেলস, বাট কারেন্টলি হয়তো হি মাইট বি অ্যান এএসএম, এরিয়া সেলস ম্যানেজার। এখন ওনাকে তো আমি প্রমোশন দিয়ে আগামী বছর হেড অফ সেলস করবো না, কিন্তু আমাদের একটা প্ল্যান করলো কি আমরা ওনাকে যদি ডেভেলপ করতে পারি, আমরা আজ থেকে 5 বছর পর হি মাইট বি হেড অফ সেলস, তখন আমাদের হেড অফ সেলস এর উনি রিটায়ারমেন্টেও যাবে, মানে এটা ওয়ান কাইন্ড অফ কোথায় সাকসেশন প্ল্যানিং এ চলে যাচ্ছে, তখন ওকে আমরা ডেভেলপ করতে পারি, তখন দিস ইজ কল্ড ডেভেলপমেন্ট। এটা হচ্ছে ট্রেনিং এবং ডেভেলপমেন্টের একটা কমন পার্ট। আজকে আমরা মেইনলি আলোচনা করব যে পার্টটা, এটা হচ্ছে ট্রেনিং মডেল। ট্রেনিং মডেলটা কিভাবে শুরু হয়, যে ট্রেনিং নিডস অ্যাসেসমেন্ট কিভাবে হয়, কখন থেকে শুরু হয় আসলে, এবং এই যে আপনার ম্যানেজমেন্টের যে একটা মনের একটা দুঃখ, মানে একটা আবেগ, এটা হচ্ছে কি ট্রেনিং করলে চলে যাবে। ট্রেনিং করলে হয়তো চলে যাবে যদি আমার কোম্পানিতে আমি ওইভাবে যেভাবে ট্রেনিং করিয়ে যেভাবে স্কিল নেওয়ার পর আমার এখানে একটু আমি সাউন্ডটা একটু বাধ্য হয়ে একটু মিউট অল। ওকে, আচ্ছা, এখানে হলো ট্রেনিং মডেলে মেইনলি যে পার্টটা হলো, এই যে আমাদের স্যাররা যখন বলছিলেন বা অনেক সময় বলা হয় ট্রেনিং করে কোনো লাভ হয় না, এটা আমি অনেক শুনছি, বড় বড় গ্রুপ অফ কোম্পানির সাথে আমার কথা হয়েছে, ওখানে শুনছি ট্রেনিং করে কোনো লাভ হয়নি ভাইয়া, অনেক বছর ট্রেনিং করিয়েছি, একদম কোনো রেজাল্ট জিরো। এই যে রেজাল্ট জিরো, এই রেজাল্ট জিরো হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে ট্রেনিং এর অ্যাসেসমেন্টটা, আমি ট্রেনিং করালে তো হবে না। আমার করার আগে একটা অ্যাসেসমেন্ট আছে, করার সময় অ্যাসেসমেন্ট আছে, করার পর অ্যাসেসমেন্ট আছে, 6 মাস পর অ্যাসেসমেন্ট আছে। এই প্রসেস গুলো করা হয় না দেখে কথাগুলো আসে। এই জন্য এখানে আমরা টুলস গুলো নিয়ে একটা আলোচনা করি। ট্রেনিং মডেলের মধ্যে আমরা প্রথম যে মডেলটা নিয়ে আলোচনা করি ওটা হচ্ছে KSA মডেল। KSA, এ কে ফর নলেজ, এস ফর স্কিল, এ ফর এবিলিটি। অনেক জায়গায় এ ফর অ্যাটিটিউডও লেখা হয়, কিন্তু এটাকে বলা হয় KSA মডেল। KSA মডেলে মেইনলি এটা ইউএস ফেডারেল গভর্নমেন্টের একটা ফ্রেমওয়ার্ক, এবং ওনারা এটা ইউজ করে কখন? হায়ারিং, এমপ্লয়ি হায়ারিং এর সময়। এটা খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু আমার এমপ্লয়ি জয়েন করে নাই, জয়েন করার আগেই ইন্টারভিউর সময় ওনারা KSA একটা লার্নিং মডেল চিন্তা করে। হোয়াট ইজ KSA লার্নিং মডেল? এটা হচ্ছে আমি যে কাজটার জন্য আমি যে লোকটাকে খুঁজছি, আমরা তো সবসময় হেড অফ ডিপার্টমেন্ট খুঁজবো না। হেড অফ ডিপার্টমেন্ট যখন খুঁজছি, তখন ডেফিনেটলি আমার ফোকাসটা থাকবে কি? আমার ডেফিনেটলি ফোকাস থাকবে ওয়ান অফ দ্য বেস্ট পিপল, যে আমার টিমকে লিড করতে পারবে, যার অনেক কিছু ওর কাজের নলেজ ছাড়া আদার নলেজ গুলো আছে, কেমন বিজনেস নলেজ কেমন, ওর টিম লিডার হিসেবে কেমন, টিম ক্যাপাসিটি কেমন, ওর প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স কেমন। অনেক সময় আমরা কি করি, প্রিভিয়াস যেখানে জব করে বা যেসব জায়গায় রেফারেন্স, ওইখানেও কিন্তু আমরা অনেক সময় চেক করি, রেফারেন্স চেক করা হয় কেন? কারণ আমি একজন, আই ওয়ান্ট আ লিডার, আমি যাকে হেড কে হিসেবে নিব, আমি তো উনাকে টেম্পোরারি নিব, সে আমার কোম্পানিকে লিড করতে, সে হি উইল বি পার্ট অফ ম্যানেজমেন্ট কমিটি। তাহলে আমরা কিন্তু, এছাড়াও তো আমাদের রিক্রুটমেন্ট হয়, আমরা নিচের দিকে রিক্রুটমেন্ট করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে যদি সব কোয়ালিটি পাই, তাহলে তো উনি হেড অফ সেলস, মানে হেড অফ ডিপার্টমেন্ট। তাহলে শুধু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়তো সব নলেজ নাও থাকতে পারে, কিন্তু ওনার কি আছে?
আমি যেটা চাচ্ছি ওটা আছে কিনা। এই যে অ্যাপটিটিউড টেস্ট এটাকে বলা হয় নলেজ, স্কিল অ্যান্ড এবিলিটি, কেএসএ মডেল। এটা মেইনলি ইউএস এর একটা ফ্রেমওয়ার্ক। ওরা হায়ারিং এর সময় ওরা এভাবেই করে। এই কেএসএ মডেলে মেইনলি যে সুবিধাটা হয়, আমরা এমপ্লয়ি রিক্রুটমেন্ট এর সময় উনার সাথে স্ট্রাকচারালি কিছু কোয়েশ্চেন করে উনার নলেজটা কি, যে নলেজটা থিওরিটিক্যাল, যে ডিপার্টমেন্টে যে পজিশনে কাজ করছি ওটা থিওরিটিক্যাল কনসেপ্টটা কি, উনি থিওরিটিক্যালি এটাকে কতটুকু সাউন্ড, উনার এখানে স্কিল কেমন, স্কিল মানে প্র্যাকটিক্যাল, উনার প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, উনি প্রিভিয়াস যেসব জায়গায় কাজ করেছে বা কাজ যদি নাও করে থাকে, ধরেন একদম ফ্রেশার নিচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং, ওর ওই জায়গায় স্কিল সম্পর্কে ধারণাটা কি এবং ওর এবিলিটিটা কি। এবিলিটিটা কিন্তু এন্ড অফ দ্য ডে ওটা কিন্তু সফট স্কিলে কিছুটা চলে যায়। এবিলিটিটা কি? এই নলেজ, স্কিল এবং এবিলিটিটা যখন গ্রো করে আমরা যখন ওই এমপ্লয়িকে হায়ার করব, তখন যেটা হয় আমার ওই এমপ্লয়ির, যখন আপনি নিচ্ছেনই তখন টিক মেরে নিচ্ছি ওর এই দুর্বলতাটা আছে বা উনি এই জিনিসটা জানে না, বা আমরা ওকে নিচ্ছি তখন আমরা দেখলাম কি উনি নলেজের এই জায়গাটাতে উনার কিছু জায়গায় ল্যাকিংস আছে। আমি এক্ষেত্রে আমার একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি, আমার একদম ব্যক্তিগত এক্সপেরিয়েন্স। আমি যখন ফার্স্ট জবে ঢুকছি, আমার জবটা ছিল এক্সিকিউটিভ হিসেবে একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট একটা এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। কিন্তু ডিপার্টমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বাট আই এম নট এন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আই ওয়াজ এন অ্যাকাউন্টেন্ট। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে ছিলাম, কাজ করেছি, শিখেছি, কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি সরাসরি করিনি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সির জন্য কিছু স্পেশাল আরো কিছু স্কিল লাগে। ওরা আমার সাথে যখন ইন্টারভিউ নিল, ওরা তখন দে ফিল দ্যাট আই হ্যাভ সাম স্কিলস, নাহলে তো নিত না। আমাকে নেওয়া হয়েছিল। আমার কিভাবে হয়েছিল? আমার দেখলো কি আমি এক্সেল এর যে এনালাইসিস গুলো ওরা চাচ্ছে, ওরা আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করলো, ২ টা ইন্টারভিউ হলো, একটা রিটেন টেস্ট হলো, ২ টা মৌখিক ওরাল টেস্ট হলো। দেখে আমি এক্সেল এর গুলো পারছি। কিছু জায়গায় অ্যাকাউন্টিং যে কনসেপ্ট গুলো আমি পারছি, বাট ওরা যখন আমার সাথে এক্সাক্ট বাজেট নিয়ে আলাপ করতে আসলো, ক্যাশ বাজেট, মাস্টার বাজেট, জিরো বেসড বাজেট, তখন একটা পর্যায়ে গিয়ে আমি বললাম কি, স্যার আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট জিরো বেসড বাজেট। তখন ওরা বললো, ওকে ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট ডু ইউ have you heard the word, have you ever noticed the word and know the definition of the zero based budget? And then I said, yes, I know a little means I know only one line of zero based budget, which budget will start from the zero, it is zero based budgeting, but I don't have the skill, I don't have the knowledge, I don't know how to do it. কারণ ওরা হচ্ছে মোস্ট ওয়েলকাম এবং ওরা টেক ইট পজিটিভলি। ওরা কিন্তু নোটে, আমি পরবর্তীতে রিক্রুটমেন্টের পর আমার পার্সোনাল ফাইলে নোটে এগুলো ছিল, মানে আমার সাথে কি কথা হয়েছে, আমি কি বলেছি। কিন্তু ওইখানে যেটা হচ্ছে একই সাথে আমার সাথে যখন হয়েছিল, ওরা, আমি যখন জয়েন করলাম, আমি জয়েন করার পর আমাকে ফর 7 days আমাকে ওরা একজনের আন্ডারে দিল। ওটা অন্য ডিপার্টমেন্ট বলতে উনি একসময় আমার এই পজিশনে ছিলেন। উনি পরবর্তীতে ট্রান্সফার হয়ে একদম ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে চলে যান। অফিসিয়ালি এইচআর থেকে আমাকে অ্যাসাইন করা হলো, ইউ ফর দ্য নেক্সট 7 days আপনি উনার সাথে কাজ করবেন কেন? হি উইল টক ইউ স্পেসিফিকলি, গিভ ইউ দ্য আইডিয়া হোয়াট জিরো বেসড বাজেটিং ইজ। সুতরাং এই যে কেএসএ, এই কেএসএ মডেলটা থেকেই উনারা আমার একটা প্রবলেম বা আমার একটা স্কিল ডেভেলপমেন্টাল একটা আইডিয়া বা আমার একটা ট্রেনিং এরিয়া ডেভেলপ করলো। আমাকে একজনের ট্রেনিং এর জন্য তো তার ট্রেনিং ডিপার্টমেন্ট লাগবে, মানে ট্রেনিং হায়ার করবেন, উনারা এরপর অন দ্য জব ট্রেনিং এর মতো বা একজন মেন্টর রেন্ডার আমাকে দিয়ে বললো, আপনি উনার সাথে 7 দিন থাকেন, আপনি এটা নিবেন। এবং আমি 7 দিন উনার সাথে ছিলাম। উনি উনার ফাঁকে ফাঁকে আমার সাথে কথা বলেছে, বুঝেছে, আমরা একত্রে লাঞ্চে গিয়েছি, লাঞ্চে গল্প হয়েছে, কোম্পানি সম্পর্কে অনেক আলাপ। হি ইজ স্টিল মাই ওয়ান অফ মাই ভেরি গুড ওয়েল উইশার, এবং আমাদের একটা এক্সেপশনাল রিলেশন কিন্তু এখনো আছে। এবং আমি ওইখান থেকে কিছু জায়গায় শিখেছি, উনিও আইডিয়া করেছেন, এবং উনার সাথে একটা পার্সোনাল রিলেশনও গ্রো হয়েছে, এবং স্টিল ইটস গোয়িং অন। সো দিস ইজ কল্ড দ্য কেএসএ নলেজ, স্কিলস এবং নলেজ, স্কিলস এবং এবিলিটিস। অনেক জায়গায় দেখবেন নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউডও বলা হচ্ছে এটাকে কেএসএ। কেএসএ নলেজটা, কেএসএ মডেলটা কিন্তু আমার জয়নিং এর আগেই আপনি পেলেন আমার ডেভেলপমেন্ট এরিয়া। সুতরাং ট্রেনিং নিডস অ্যাসেসমেন্ট যে পার্টটা, এই পার্টটা কিন্তু কেএসএ মডেল থেকে আসছে। এরপর আমরা একবার ট্রেনিং এ আসছি, মানে আমি এবার কোম্পানিতে জয়েন করে গেলাম। আমি এখন কোম্পানিতে জয়েন করছি, কোম্পানিতে জয়েন করছি না, করে গেছি কোম্পানিতে। এখন আমার মতো আরো ধরেন 50 জন লোক আসছে। মানে আমাদের যে কোনো কোম্পানিতে একটা হচ্ছে ফ্যাক্টরি বেসড কিছু লোক থাকে, কিছু বেস থাকে হেড অফিস বেস, কেউ থাকে ব্যাক অফিস, কেউ থাকে ফ্রন্ট অফিস। কোম্পানির নেচার অনুসারে আপনার ধরেন যদি কোম্পানি ম্যানুফ্যাকচারিং হয় একরকম, কোম্পানি যদি সেলস ড্রিভেন হয় একরকম, কোম্পানি যদি ম্যানুফ্যাকচারিং সেলস ড্রিভেন হয় একরকম, এরকম যে যার অনুসারে হচ্ছে। এখন এইচআর এর কাজটা হচ্ছে একটা এডি মডেল ডেভেলপ করা, এ ডি ডি আই ই।
এডি মডেলে 5 স্টেপ, 5 স্টেপের নামগুলো বলা আছে, এটা অ্যাক্রোনিমস 5টা নাম। এ ফর অ্যানালাইসিস, ডি ফর ডিজাইন, ডি ফর ডেভেলপমেন্ট, আই ফর ইমপ্লিমেন্ট অ্যান্ড ই ফর ইভালুয়েট। মেন ইস্যু হচ্ছে এই যে অ্যানালাইসিস, হোয়াট ইজ অ্যানালাইসিস? অ্যানালাইসিসটা হচ্ছে আসলে ট্রেনিং নিডস অ্যানালাইসিস। আমার এমপ্লয়ির আসলে কার কেমন স্ট্যাটাস, ওনারা কে কোন পর্যায়ে আছে, কার কোন জায়গায় ট্রেনিং নিডস অ্যাসেসমেন্ট হবে, কাকে আমি ডেভেলপ করতে চাচ্ছি, কাকে আমি নেক্সট লেভেলে, ধরেন আমি এক্সিকিউটিভে কাজ করি, আমার এখানে 2 ইয়ার্স এগো বা 3 ইয়ার্স এগো আরেকজন এক্সিকিউটিভ আছে, উনিও এক্সিকিউটিভ, আমি এক্সিকিউটিভ, উনি প্রমোশন পাচ্ছে না, এবং হয়তো উনার প্রমোশন পাওয়ার সম্ভাবনা নেই। কেন? মাইট বি নেক্সট গ্রেডের যে কাজটা আছে ওই কাজের জন্য যে কোয়ালিফিকেশন গুলো দরকার, দেয়ার মাইট বি সাম একাডেমিক কোয়ালিফিকেশন অলসো। এক্সাম্পল বলি, আমাদের কোম্পানিতে ছিল ম্যানেজার, আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ ম্যানেজার ইউ হ্যাভ টু বি এ কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট। আপনি যেই হন না কেন, আপনি ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, যতই কাজ পারুন না কেন, ইফ ইউ আর নট এ, আনলেস ইউ আর এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট or ACC or something, you cannot be the manager finance, manager account. সুতরাং these are the realistic things. So ওটা না হলে চেকলিস্টে যদি এটা টিক না করে, হি অর শি ক্যানট বি দ্য ম্যানেজার। তো ওরকম হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু ওই অ্যানালাইসিসটা করতে হয়। অ্যানালাইসিসটা করে ওই পার্সনটা কিন্তু কিন্তু একটা ডেভেলপমেন্টাল প্ল্যান ক্রিয়েট করতে হয়। একটা হচ্ছে আমি ওনাকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছি, ওনার কোনো প্রমোশন পাবে না, হি অর শি উইল বি ডিমোটিভেটেড, হাইলি ডিমোটিভেটেড। তাহলে আমার কি হতে পারে? আমার হতে পারে ওকে নিয়ে বসা, বুঝা, উনি অন্য কোনো স্কিল আছে কিনা। এখন কিন্তু অনেক সময় বিশেষ করে আপনার একটা মুভি রিলিজ হয়েছিল আমির খানের, যেখানে আমির খানের ৩টা ফ্রেন্ড ছিল, থ্রি ইডিয়টস প্রবাবলি মুভিটার নাম। এটার পর কিন্তু গ্লোবালি একটা মেজর একটা চেঞ্জ আসছে। মেজর চেঞ্জটা হচ্ছে একটা জায়গায়, এটা হলো কি, তোমার যে কাজ করতে ভালো হয়, তুমি যে কাজ করতে ইন্টারেস্টেড, যে কাজ করে তুমি মজা পাও, তুমি ওই কাজটা করো। তুমি যদি কাজে মজা পাও, তুমি কাজে সাকসেসফুল হও। তখন অনেক সময় এই কাজটাও করে, মানে আপনার ডেকে জিজ্ঞেস করে আপনার কোন ডিপার্টমেন্টে আপনাকে কি করা যায়, আপনার আসলে স্ট্যাটাসটা কি, আপনার প্ল্যানিংটা কি, আপনার এই নেক্সট প্রসেসে আমরা একটু সমস্যা ফিল করছি, বা আপনি কি একটা ফার্দার এমবিএ করতে চান, কোম্পানি যদি এরকম প্ল্যান থাকে, আমি ওকে ডেভেলপ করতে যাচ্ছি, ওনাকে আমি একটা এমবিএ করাবো, হি ডাজন্ট হ্যাভ এমবিএ, তা আমি কোম্পানিকে অফার করতে পারি যে তোমাকে আমরা 50% আমরা পে করবো। এটা তার এট টাইম দেয় না, ইনস্টলমেন্ট পেমেন্টের সময় ফুল পেমেন্ট করে আবার ক্লেম করে, তখন 50%। তো এইভাবে তুমি 50% তুমি এমবিএটা করবে কিনা, হতে পারে আমাদের আন্ডার থাকতে পারে, ওর আন্ডার থাকতে পারে। কিন্তু এই যে বলার জন্য, এই কাজটা গুলো করার জন্য আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। এবং অ্যানালাইসিস গুলো কার উপর? ব্যক্তির উপর, সবগুলো ব্যক্তির সাথে। যে কারণে বলছি, আমাদের অনেক সময় আসে সিটিডিপি কোর্সটা কি ফর ট্রেনার এনিওয়ান এর জন্য, সাপোজ অ্যাকচুয়ালি সিটিডিপি কোর্সটা ফর নট ফর এনিওয়ান, ইটস ফর এইচআর ডিপার্টমেন্ট। কারণ এইচআর ডিপার্টমেন্টেরই একমাত্র অ্যাক্সেসটা আছে, এবং সিটি ট্রেনিং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যদি থাকে, ওরা আসলে কোন লেভেলে কাজ করে, ওনারা আসলে রিক্রুটমেন্ট থেকে কাজ করে। ওনারা এইচআর এর অনেক ডে টু ডে অ্যাক্টিভিটিতে থাকেন, ওনারা ইন্ডিভিজুয়াল ম্যান পাওয়ার নিয়ে কাজ করে, একদম একজন লোককে জয়নিং করানোর থেকে, ডেভেলপ করার থেকে, ট্রেনিং করার থেকে, গুছায় নেওয়া, এটা হচ্ছে ট্রেনিং ডেভেলপমেন্ট প্রফেশনাল একটা কাজ। এরপর হচ্ছে ডিজাইন করা, আমার ট্রেনিংটা তো আমার ডিজাইন করতে হবে। আমি বের করলাম, ওই যে যেটা বললাম, আমার ব্যাপারে বের করলো কি, উনার একটু দুর্বলতা আছে, উনাকে কিছু জিনিস শেখাতে হবে। এখন আমি কিভাবে শেখাবো? এখন আপনারা পেলেন কি, কোম্পানিতে 3জন লোকের এক্সেল শেখাতে হবে। এখন 3জন লোকের এক্সেল আমি কি একজন এক্সেল ট্রেনার হায়ার করে শেখাবো? এখন 3জন লোককে একটা এক্সেল ট্রেনার হায়ার করে শেখানো কি ফাইন্যান্সিয়ালি ফিজিবল? বা এটাতে আসলে কোনো রেজাল্ট হবে কি? এরকম নানা রকম বিষয়, তখন ওই জিনিসগুলো ডিজাইন করতে হয়। ধরেন আমি দেখেছিলাম আমাদের এইচআর, তখন আমি এইচআর এ ছিলাম না, এইচআর ডিপার্টমেন্ট একটা কাজ করেছিল আমাদের, একদম টোটাল এক্সেল নিয়ে যাদের কনফিউশন, মানে একটু ইয়ে ছিল, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট, নট অনলি অ্যাকাউন্টস, তারপর আপনার লিগ্যাল ডিপার্টমেন্ট, কর্পোরেট কোম্পানি সেক্রেটারি, আপনার এইচআর, সবার মধ্যে যারা এক্সেল শিখতে চায় ওরকম একটা ওরা ব্যাচ করে, মানে যারা ডেভেলপ করতে চায়, যারা এক্সেল জানে কিন্তু নেক্সট লেভেল একটু শিখতে চায়, ওরকম 15 জনের মতো একজনের টিম ডেভেলপ করেছে। এরপর ওনারা একজন ট্রেনারকে আনেন, যে একজন ট্রেনারকে আনেন, যে ট্রেনার ওনাদের সাথে একদিন বসেন। বসেন বলতে, কারণ যেহেতু এইচআর এর এক্সেল যেটুক জানা দরকার, অ্যাকাউন্টস এর হয়তো আরেকটু বেশি জানতে হয়। আবার হয়তো যিনি ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে, বিজনেস অ্যানালিসিস নিয়ে যদি কেউ থাকে, ওনার আবার ডিফারেন্ট টাইপের এক্সেল নলেজ লাগে। এখন ওই কি জিনিস সবার জন্য প্রিপেয়ার করে একটা ওয়ান সাইজ ফিটস অল কিছু করা যায় না। তখন উনি বসে ওই ট্রেনার একটা সুন্দর প্রপোজাল দেন, তখন ট্রেনার বলে কি, বলে আমরা একটা কাজ করি, আমরা এইটার মাঝে 2টা গ্রুপ ক্রিয়েট করি।
দুইটা গ্রুপ ক্রিয়েট করে টানা কোনো ট্রেনিং হয়নি। ট্রেনিং হয়েছিল সপ্তাহে 2 দিন, উইকলি 2 ডেজ এবং 2 ঘন্টা করে, জাস্ট 2 আওয়ার্স অফিস টাইম। অফিস টাইমে বিকাল 2টার থেকে দুপুর 3টার থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন করে, আপনার 1 মাস মানে প্রায় 8টার মতো ক্লাস হয়েছে। এটাতে সুবিধা হয়েছিল কি, এডিশনাল খুব বেশি রিসোর্স লাগেনি। আবার ইন্ডিভিজুয়ালাইজড কিছু টাস্ক করা গিয়েছিল, মানে যার যেটুকু জানতে হয় এরপরে ওনাকে আর চাপ দেওয়া হয়নি। সে যদি ইন্টেনশনালি শিখতে চায় শিখলো, কিন্তু ইউ ডু নট নিড বিয়ন্ড দ্যাট। এই জিনিসগুলো করে তখন এটাকে ডিজাইন করা হয়, ডিজাইন এবং ডেভেলপমেন্ট। প্রথমে হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে ডেভেলপ। ওই যে ডেভেলপ করা, বসলাম কথা বসলাম, বসে আমি সেট করলাম, সে বুঝলাম, এটা ডেভেলপ। এরপর হচ্ছে ইমপ্লিমেন্ট। ইমপ্লিমেন্ট বলতে কি, এই কাজটা আমি যে ট্রেনিংটা ডিজাইন করলাম এটাতে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা দুই এন্ডে ইমপ্লিমেন্ট আছে। একটা ইমপ্লিমেন্ট হচ্ছে আমি এইচআর পার্টে বলছি, মানে আমি বললাম কি আমি এভাবে ট্রেনিং করাতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, এরপর ওটাতে ট্রেনিংটা করাতে হবে। দিস ইজ ইমপ্লিমেন্ট। আবার আমার এন্ডে হলো, আমি যখন এমপ্লয়ি, আমার এন্ডে হলো এমপ্লয়ি বলতে আমি নট এইচআর ডিপার্টমেন্ট, আমি হচ্ছে ট্রেনিংটা রিসিভ করেছি, আমি যে ট্রেনিংটা করেছি, ট্রেনিংটা করে আমার লাভ হলো কিনা এইটাও আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যেটা শিখেছি, আমি যদি ওটা কাজে না লাগাই, আমি এক্সেলে যতটুকু কাজ জানতাম, আমি ফার্দার পরবর্তীতে নতুন কোনো কাজ ইনভলভ করলাম না, আমার আলটিমেট কি দাঁড়াচ্ছে, আমার এক্সেলে সেই ট্রেনিংটা কোনো কাজে আসেনি। যেহেতু কোনো কাজে আসে নাই, তখন হচ্ছে কি আমার আলটিমেট যখন আমাকে পরবর্তীতে ইভালুয়েট করা হবে, তখন বলা হবে ট্রেনিংটা ইনএফেক্টিভ। অনেক সময় ট্রেনিং ইনএফেক্টিভ হয় ফল্ট অফ দ্য পার্টিসিপেন্ট, অনেক সময় হয় ফর দ্য আপনার ট্রেনার ফল্ট, অনেক সময় হয় কি ট্রেনার হয়তো ইফেক্ট, সকল ট্রেনার তো বা সবসময় ইফেক্টিভ হবে তা না। তখন এই জিনিসটা যে ইভালুয়েট আছে, ইভালুয়েটের জন্য আমরা আরেকটা টপিকসে যাব, এটা হচ্ছে কার্পেট ট্রিক মডেল, যেখানে কিভাবে ইভালুয়েট করে। তাহলে আমরা একটু জাস্ট বেসিক একটু আরেকবার মনে রাখি, যেহেতু আমাদের জাস্ট শর্টলি আমরা একটু আলাপ করছি, আমাদের মূল কোর্সে গুলো আর অনেক ব্রডার থাকে, এটা আমরা দিতে হবে। এটা হচ্ছে কেএসএ লার্নিং মডেল। কেএসএ লার্নিং মডেল হচ্ছে নলেজ, স্কিলস এবং এবিলিটি। কেএসএ লার্নিং মডেলটা হচ্ছে বেসিক্যালি রিক্রুটমেন্টে ইউজ হয়, ফেডারেল গভর্নমেন্ট অফ ইউএসএ ওটা ইউজ করে, এবং আমাদের দেশে আমরা বুঝে, আমরা স্ট্রাকচারালি বা আনস্ট্রাকচারালি আমরাও কিন্তু ইউজ করি, ডেফিনেটলি করি। আপনারা এখানে যারা এইচআর এ কাজ করেন, আমার ধারণা বেশিরভাগ এইচআর এ ডেফিনেটলি রিক্রুটমেন্টের সময় আপনারা কিন্তু জানেন এই লোকের এই জায়গায় একটু নলেজ কমতি আছে বা কিছু আছে, এটাকে হচ্ছে কেএসএ লার্নিং মডেল। আর এটাকে স্ট্রাকচারালি আপনার কেএসএ লার্নিং মডেলের ইয়েটাকে নিয়ে স্ট্রাকচারাল ডিজাইন করে ওইটাকে যখন দিচ্ছেন, তখন এটাকে বলা হচ্ছে এডি লার্নিং মেথড। এডি লার্নিং মেথড হচ্ছে আমরা এখন ট্রেনিংটাকে ডিজাইন করছি। এখানে এডি লার্নিং মডেলের আপনার অ্যানালাইসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন, এগুলো অনেক কিছু আছে। আমরা প্রেজেন্টেশনটা শেয়ার করে দেবো আপনাদের সাথে কালকে, তখন হয়তো আপনারা এখানে পড়ে নিলে পারবেন। এরপর আমরা আরেকটা পার্ট বলি, আরেকটা পার্ট হচ্ছে থার্ড ওয়ান, এটা হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। হোয়াট ইজ ব্লুমস ট্যাক্সোনমি? ট্যাক্সোনমি অর্থাৎ ট্যাক্সোনমি হচ্ছে আসলে বেসিক্যালি সায়েন্সে, ফিজিক্সে দেখবেন ইউজ করে, অনেক জায়গায় ইউজ করে। মেন হচ্ছে এটা স্ট্রাকচারে, যখন একটার পর একটা, একটার পর একটা সায়েন্সের মেথড গুলো কি হয়, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্সের সাথে অন্যদের ডিফারেন্স, সায়েন্সের সাথে আমি ধরেন যে কোনো একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে, যে কোনো একটা প্ল্যানিং এর ক্ষেত্রে একটু আগে পরে হইলেও আমার আলটিমেট রেজাল্টটা কাছাকাছি কিছু একটা চলে আসবে। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে হয় যেটার পর যার পর যেটা হওয়ার কথা, আমার ঠিক যে কেমিক্যালের পর যে কেমিক্যালটা আমার মিক্স করার কথা, আমরা যদি ওইটা করতে না পারি, তখন কি হয়, তখন যেটা হয় আমার সেই রেজাল্টটা আসবে না, আমরা রেজাল্টটা পাবো না, কারণ এটা একদম স্ট্রাকচার, একটার পর একটা হতে হবে। ব্লুমস ট্যাক্সোনমি বলছে ইজ এ ফ্রেমওয়ার্ক অফ ফর লার্নিং, টিচিং এন্ড অ্যাচিভমেন্ট। ও বলছে এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে লার্নিং, টিচিং এবং অ্যাচিভমেন্টের জন্য। ইট আইডেন্টিফাই 6 স্টেজেস অফ লার্নিং হুইচ আর অফটেন ডিপিক্টেড ইন দ্য ফর্ম অফ পিরামিড। একটা পিরামিডের ক্ষেত্রে, একটা পিরামিডের মতো ওরা একটা গুছিয়ে, ওরা একটা লার্নিং এর একটা 6টা ধাপ ক্রিয়েট করেছে, এবং ওরা বলছে এটা এই পার্টেই যায়, এইভাবেই যায়। এখানে ওরা বলছে একটা পার্ট হচ্ছে রিমেম্বারিং, সবচেয়ে নিচে যেটা ফাউন্ডেশন, যেটা সাইজে দেখেন অনেক বড়। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে অ্যাপ্লাইং, তারপর হচ্ছে অ্যানালাইজিং, তারপর হচ্ছে ইভালুয়েটিং, তারপর হচ্ছে ক্রিয়েটিং। এখানে একটু যদি খেয়াল করেন, এডি মডেলে যা বলেছে এই জিনিসটাকে ওখানে শুধু একটু স্ট্রাকচারালি আসছে। এই রিমেম্বারিং মানেটাকে, রিমেম্বারিং মানে হচ্ছে ওই যে আমার কোনটা ট্রেনিং নিডস অ্যানালাইসিস যেটা আছে ওইটা করা,
আন্ডারস্ট্যান্ড করা, অ্যাপ্লাই করা, অ্যানালাইজ করা, ইভ্যালুয়েট করা এবং ক্রিয়েট করা। এখানে যদি আমরা একটু হিসেবে পড়ি, ইন দ্য ফার্স্ট স্টেজ, আমি এখানে একটু আমার এটা একটু বন্ধ করতে হচ্ছে। হ্যাঁ, কারণ আমার এখানে আসলে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইন দ্য ফার্স্ট স্টেজ এখানে একটু সাউন্ড। ইন দ্য ফার্স্ট স্টেজ রিমেম্বার, তাহলে প্রথম স্টেজটা কি? রিমেম্বার। লার্নার্স রিকল ফ্যাক্টস এন্ড কনসেপ্ট। At ABC Fashion Mart, HR creates training workbook for new managers to support remember stage. The workbook includes name, definition, description of systems used within the organization. Managers are expected to memorize this information. These workbooks also give examples of customer service scenario. The workbook describe how scenario ইন দেয়ার স্ট্যান্ডার্ড। এটাকে আমরা একটু সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে কোম্পানিতে, আমাদের সকল কোম্পানিতে কিন্তু একটা ইয়ে থাকে, বিজনেস স্টাফ ম্যানুয়াল থাকে। স্টাফ ম্যানুয়ালটা কেন থাকে? স্টাফ ম্যানুয়াল থাকার কারণটা কি? কারণ আমরাও তো জানি স্টাফ ম্যানুয়ালের জন্য আলাদা করে কেন আসছে। আমরা আমরা তো জানি আমার কোম্পানিতে ছুটি কয়দিন, আমার সিক লিভ কয়দিন, আর্ন লিভ কয়দিন, কথা এগুলো তো আমরা জানি। কিন্তু আমরা যতই জানি, কিন্তু দিন শেষে হলো আপনি দেখবেন মানুষের একটা নেচার হচ্ছে আমরা ভুলে যাই। যখন আমরা ভুলে যাই, তখন এটা আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করে। হয়তো আমার বলে দিলাম যে আমার ছুটি এতদিন। কিন্তু ওই ম্যানুয়ালে যদি লেখা থাকে, এই জিনিসটা ভুল হওয়ার কোনো চান্স নেই। তো এখানেও যেটা বলছে আপনার এই ব্লুমস ট্যাক্সোনমিতে যেটা বলছে, যখন আমরা কোন ধরনের ইয়ে করছি, আম কোন ধরনের, আমি ধরেন কাস্টমার সার্ভিস ম্যানেজারের একটা উদাহরণ দিয়েছি। এটা হচ্ছে একটা কাস্টমার সার্ভিস সেন্টার, এটা কিন্তু রিয়েলিটি। আপনার যারা, আমরা যখন ফোন করি বিভিন্ন ব্যাংকে বা কোনো ইয়েতে, ওখানে কিন্তু একই ঘটনাই ঘটে। ওখানে যখন আমরা ফোন করি, ফোন করলে কি হয়? ফোন করলে ওরা আমাদেরকে কিছু গদবাঁধা কোয়েশ্চেন করে, স্যার আপনার নামটা যদি বলেন, ডেট অফ বার্থ যদি বলেন, মায়ের নাম বলেন, বাবার নাম বলেন। ওরা কিভাবে করছে? কারণ ওদের হাতে একটা ফরম্যাট দেওয়া আছে স্পেসিফিক, এই কয়েকটা মিনিমাম ২-৩টা টিক মারবে। কোয়েশ্চেন আছে ৬টা, সাপোজ যেকোনো ৩টা ওনাকে জিজ্ঞেস করবে, ৩টা যদি কারেক্ট হয় তাহলে তোমাকে 4 এ যেতে হবে। যদি এরপরও ভুল হয় তখন ইট বিকামস দ্য রেড অ্যালার্ট, অন্য কেউ ফোন করতে পারে। তারপর উনি উনার কি কি প্রবলেম বলতে পারে। আপনি বললেন কি আমার অ্যাকাউন্টে গতকালকে আমি একটা টাকা ট্রান্সফার করেছি। টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে। কিন্তু ওটা এখনো যাকে পাঠিয়েছে উনার অ্যাকাউন্টে জমা হয়নি। ইট মাইট বি a প্রবলেম বাট ইটস a কমন প্রবলেম। সুতরাং হি হ্যাজ a অ্যান্সার শিট। এটার জন্য সে আপনাকে কি রিপ্লাই দিবে। এইভাবে বেসিক যে ইনফরমেশন গুলো, এগুলো যেন এখানে থাকে। কিন্তু একই সাথে আরেকটা কি থাকে ওদের ওই কাস্টমার সার্ভিস বুকে, আমি আনইউজুয়াল কোনো কোয়েশ্চেন করতে পারি যেটা কখনো ঘটে নাই। যখন এরকম আনইউজুয়াল কিছু ঘটে, তখন এই ধরনের আনইউজুয়াল এর রিপ্লাই কি হবে? ওইটা হবে। একই সাথে লাইন ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে পরবর্তীতে এইটা যখন সলভ হবে, ওই কোয়েশ্চেনটা এখানে যেন ঢুকায় দেওয়া হয়। তখন ওইটাও থাকবে আনইউজুয়াল কোয়েশ্চেনটা। এইভাবে করে একটা সময় গিয়ে আপনার এই যে রিমেম্বার স্টেজে যেকোনো কিছু, যেকোনো কাস্টমার সার্ভিস বা যেকোনো প্রবলেম, অফিসের কাজে, স্টাফ ম্যানুয়াল যেটাই বলেন, এটা মোটামুটি একটা ডেভেলপ একটা সিচুয়েশন থাকবে, যেটাকে অনেক সময় আমরা বলতে পারি এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এবং রিমেম্বার স্টেজের পরের পার্টটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ডে কি আসছে? এখানে লার্নার্স এক্সপ্লেন আইডিয়াস কনসেপ্ট দে মে ডিসকাস এন্ড ডিসক্রাইব এজ এ টপিক অর রেকগনাইজ এন্ড ট্রান্সলেট ফ্যাক্টস। ইন দ্য ওয়ার্কবুক নিউ ম্যানেজার আস্কস টু প্যারাফ্রেজ টু পুট ইন দেয়ার ওন ওয়ার্ড। এখানে মেইন ইস্যুটা কি? যখন এই জিনিসটা হলো, ধরেন আমাদের তো আর কাস্টমার সার্ভিস এর শুধু ইস্যু না, যে কোনো ট্রেনিং এর ক্ষেত্রে যেটা হয়, যখন ট্রেনিং একজন নতুন একজন লোক আসলেন, একদম ব্র্যান্ড নিউ, ওকে একটা ব্র্যান্ড নিউ আমাদের একটা কোম্পানি ধরেন একটা বেসিক ট্রেনিং আছে, যে জয়েন করবে সবাইকে ব্যাচ করে ৫ দিন, ৫ জন হোক ১০ জন হোক, আমরা একটা ট্রেনিং দিয়ে দিব। অনেক কোম্পানিতে কি করে একটা ভিডিও করা থাকে, যেই জয়েন করুক উনাকে বসানো হয়, উনারা একজন হলে একজন, ৩-৪ জন হলে ৩-৪ জন, এবং ওনাদেরকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয় বা একটা ভিডিও দেখানো হয়, যেখানে কোম্পানির নাম, কোম্পানির বেসিক কিছু ইনফরমেশন, ওনার ডিপার্টমেন্টের লাইন ম্যানেজার কে, এবং কোনো ধরনের প্রবলেম করলে কার কাছে যাবে, কোথায় কথা বলবে, এবং কোম্পানির স্টাফ ম্যানুয়ালে কি কি আছে, এই ধরনের ইনফরমেশন গুলো দেয়। এখন উনাকে তো আমরা দিয়ে দিলাম, এই জায়গাতে উনাকে দেওয়া হলো। দেওয়ার পর উনি বুঝছে কিনা, এটা আমরা বুঝবেন কোত্থেকে? এটা আমাদের বোঝার জন্য কাজটা হচ্ছে উনার যে লাইন ম্যানেজার বা কেউ, উনি উনাকে বেসিক কোয়েশ্চেন এফএকিউ যেগুলো উনাকে বলা হয়েছে ওগুলো জিজ্ঞেস করা। জিজ্ঞেস করলে কি হয়? জিজ্ঞেস করলে দুটো পার্ট হয়। একটা হচ্ছে উনি যখন কোনো ভুল উত্তর দিল, তখন উনি আবার
উনি তখন কি করছে রিফ্রেজ বা প্যারাফ্রেজ করছে। মানে উনি কিন্তু হুবহু বইয়ের ভাষায় বলছে না বা ভিডিওতে যে ভাষায় বলছে ওটা বলছে না। সাধারণ ভাষায় বলছে। যখন সাধারণ ভাষায় বলে তখন এটাও কিন্তু একটা মানুষের মনে চলে আসে। এরপর হচ্ছে এপ্লাই স্টেজ। এই যে এপ্লাই স্টেজ, এই যে নলেজটা উনাকে দেওয়া হলো, নলেজটা উনাকে বুঝানো হলো। ওই যে বললাম আমাকে নলেজটা দেওয়া হলো কোথায়? আমি জিরো বেস বাজেট বুঝি নাই। তাহলে আমাকে একটা ৬-৭ দিন একজনের সাথে রাখলো অন দা জব ট্রেনিং এর মতো আমাকে একটা নলেজ দেওয়া হলো। নলেজ দেওয়ার পর এরপর আমি বুঝলাম কিনা এটা কে কে ক্লিয়ার করেছে? আমি কিন্তু অন দা জব ট্রেনিং এ ছিলাম অন্য একজন লোকের সাথে, নট মাই লাইন ম্যানেজার। হি ওয়াজ ইন মাই পজিশন ফিউ ইয়ার্স ব্যাক। কিন্তু হি ইজ নট কারেন্টলি, হি ইজ ডিফারেন্ট ডিপার্টমেন্ট। এখন আমার এই আন্ডারস্ট্যান্ডিং আমি যার সাথে কাজ করি, আমার সেই লাইন ম্যানেজারকে এইচআর থেকে দায়িত্ব দেওয়া হলো। ওকে বলা হলো কি উনি বুঝছে কিনা একটু আপনি চেক করবেন। মানে ইজ হি রেডি অর নট? তখন উনি আমার সাথে বসছে, কথা বলছে, কি বুঝছি না বুঝছি। উনি আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। হয়, হয়, হয়। উনি সিলেটে ছিলেন। তাহলে তুমি এটা করো, এই ধরনের বুঝায় বলল। এরপর আমার কাজটা হচ্ছে এপ্লাই করা। আমি যে এপ্লাইটা করছি, আমার এপ্লাইটা হচ্ছে কিনা। মানে আমি যখন করছি আমার এই জিনিসটা হচ্ছে কিনা। আমি যেটা শিখলাম এটা আমাকে এপ্লাই করতে হবে। এরপর এটা এনালাইজ করতে হবে। আমি যে এপ্লাইটা করলাম এটাকে আমার এনালাইজ করা। আমার এনালাইজটা কি করে? আমার কাজ তো আমি এনালাইজ করব না। তাহলে যখনই এনালাইজ চলে আসলো, তখনই আবার থার্ড পার্টির একটা জিনিস চলে আসলো। তারপর এখানে ইভ্যালুয়েশন এর ইস্যু আসছে। আমার যে ট্রেনিংটা আমি যে কাজটা আমি দিলাম, কাজটার পর ইভ্যালুয়েশন করলো এবং ফাইনালি এটাকে একটা ক্রিয়েট করার ইস্যু আসছে। ক্রিয়েট করা এবং এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা না ১ দিনের বা ১ মাসের কিছু না। এটা হইতে পারে এটা একদম থ্রু 1 ইয়ার প্রসেস বা থ্রু 2 ইয়ার্স প্রসেস। কিন্তু এন্ড অফ দ্যা ডে যখনই আমরা এই লার্নিং ফ্রেমওয়ার্ক এভাবে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, এপ্লাইং, এনালাইজিং, ইভালুয়েটিং, ক্রিয়েটিং এটা যখন আমরা কন্টিনিউ করতে পারবো তখন কি হবে জানেন? এট দ্যা এন্ড অফ দ্যা টাইম I become expert on my field. মানে আমি ট্রেনিং পার্ট শেষ করেছি। তখন আমাকে নিয়ে কোথায় ভাবতে হবে? তখন আমাকে নিয়ে ভাবতে হবে ওকে নিয়ে developmental stage. Now he is executive. Can we make him assistant manager? So what should be the quality of assistant manager? What he or she has lacking? Generally ওই কারণেই দেখবেন বেশিরভাগ কোম্পানিতেই আপনার ট্রেনিং বলতে একটা তো হচ্ছে আপনার টেকনিক্যাল ট্রেনিং যে কাজ করছে ওটা হচ্ছে। এছাড়াও প্রচুর সফট স্কিল ট্রেনিং করা। কারণটা হচ্ছে আপনি যখনই যত উপরের দিকে যেতে থাকবেন, আপনার তত বেশি সফট স্কিল রিকোয়ারমেন্ট আসবে রেদার দেন টেকনিক্যাল স্কিল। একজন এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস এ বা এইচআর এ বা ফাইন্যান্স এ বা আপনার সাপ্লাই চেইন এ যে কাজটা করে, একজন ডিপার্টমেন্টের হেড আসলে ওই কাজগুলো করে না। উনি আসলে এই কাজগুলো করতে হয় না। উনাকে ম্যানেজ করতে হয়। ডিপার্টমেন্টের হেড আসলে ম্যানেজ করে। উনি স্ট্র্যাটেজিক কাজ করে। উনি ওর কোথায় ল্যাকিংস আছে, অন্য ডিপার্টমেন্টের সাথে লিয়াজন মেইনটেইন করা, ডিরেক্ট কাস্টমারের সাথে কিছু করা, প্রেডিক্ট করা। আমি এখন এই জিনিসটা এই টাকায় কিনছি। কিন্তু I can foresee that after 5 years, sorry, after 6 months the price will rise hike. এখন প্রাইস হাইক করলে I should buy it. আমি এটা কিনে রাখতে পারি। এখন কিনে রাখলে তো হলো না। আমি যে প্রেজেন্ট যে সেলটা আছে বা প্রেজেন্ট যে ফ্যাক্টরি স্টক আছে, আমার ফ্যাক্টরি স্টক কত দিনের আছে? আমি যদি এখন অ্যাডভান্স কিনে ফেলি তাহলে আমার আল্টিমেট টাকাটা আটকাবে কোথায়? গোডাউনে। গোডাউনে যখন আমার টাকাটা আটকাবে, এই টাকার জন্য আমাকে কি দিতে হবে? আমাকে ইন্টারেস্ট পে করতে হবে। এখন আমি যখন ইন্টারেস্ট পেমেন্ট করব, ইন্টারেস্ট পেমেন্ট করার পরে বা ওইটা আবার আরো আছে যে শেলফ লাইফ এর একটা ইস্যু আছে। আমি এখন যেটা কিনবো ওটা হচ্ছে ৬ মাস এখনকার প্রোডাক্ট। কিন্তু এটা আমি ইউজ করব আফটার 6 মান্থ। তাহলে ওটার শেলফ লাইফ অলরেডি ৬ মাস কমে গেছে। তখন ৬ মাস কমে গেলে এটা সেল করতে আসলে কতদিন লাগবে? এই টোটাল প্রসেসটা আপনার মাথায় কিন্তু রাখতে হয় কার? হেড এর ডিপার্টমেন্টের। যিনি ডিপার্টমেন্ট হেড করছে স্ট্র্যাটেজি। এরপর উনি ইচ্ছা করলে কি কিনে ফেলতে পারে? উনি ইচ্ছা করলে কিনতে পারে না। কারণ উনাকে এরপর আবার ম্যানেজ করতে হয় কাকে? ফাইন্যান্স এর সাথে। ভাই আমাদের এলসি কতগুলো ওপেন করা আছে, আমার লিমিট কত, কি করা যায়, সামনে দাম বাড়তে পারে, এই হইতে পারে। তখন উনারা বসে একটা ডিসকাস করেন। এরপর উনারা ফ্যাক্টরি হেডকে ডাকে। ফ্যাক্টরি হেডকে ডাকে, ভাই আমার ওয়্যার হাউসের স্ট্যাটাস দেখি। আমি যদি এখন আমার ১০০ টন মাল আছে, বাট I need to buy 100 টন মোর। এই যে ১০০ টন বেশি কিনবো, এই ১০০ টন মাল রাখার আমার এখানে জায়গা আছে কিনা? এই টোটাল গুলো কার সাথে আলাপ করে? হচ্ছে ওদের সাথে আলাপ করে। যখন আলাপ করে তখন এগুলোকে বলে স্ট্র্যাটেজিক। এই স্ট্র্যাটেজি গুলো যখন সেট করছে, এগুলোর জন্য he or she needs the সফট স্কিল। এইজন্যই সফট স্কিলের ট্রেনিংটাই খুব বেশি জনপ্রিয়। আর আল্টিমেট রিমেম্বারিং কে এগুলো আবার ওরা কিছু ব্লুম টেকনোলজি কিছু ওদের মতো ল্যাঙ্গুয়েজ করেছে। লেভেল, ন্যারেট, রোল প্লে, ডিবেট, রিভিউ, ডিজাইন। মানে এটা হচ্ছে আপনি যখন
ফরমালি কোনো একটা ট্রেনিং বা কোনো কিছু ডেভেলপ করবেন কোনো স্পেসিফিক ট্রেনিং এর উপর। ধরেন এটা তো বললাম লাইফ সাইকেল এমপ্লয়ি, কিন্তু আপনি যখন ট্রেনিং এ গুছাবেন আপনাকে ট্রেনিংটাও কিন্তু এইভাবে গুছাতে হয়। ট্রেনিং এ ১ম এ একটা রিমেম্বারিং লেভেল থাকে, এরপর আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকে, অ্যাপ্লাইং লেভেল থাকে, এনালাইজিং লেভেল থাকে, যেখানে রোল প্লে হয়, ডিবেট হয়, রিভিউ হয়। ফাইনালি একটা কিছু একটা ডিজাইন করা হয়। এরপর ফাইনালি আজকে লাস্টের পার্টটা হচ্ছে কার্পেট্রিক মডেল। কার্পেট্রিক মডেলটা আসলে কি? কার্পেট্রিক মডেলটা হচ্ছে আমরা যে এতক্ষণ যা আলাপ করলাম এটা হচ্ছে মেইনলি আমি রিক্রুটমেন্ট এর সময় একজন লোকের দুর্বলতা বের করতে পারি। মানে দুর্বলতা বের করার উদ্দেশ্য না। জেনে নিলাম উনার এই জায়গায় উনাকে একটু ডেভেলপ করতে হবে। আমি যখন রিক্রুটমেন্ট এর পরে এনালাইসিস করে ওইখানেও পেলাম উনার এই সমস্যা আছে। আবার আমার যখন প্রতি ৬ মাস পর ট্রেনিং নিডস অ্যাসেসমেন্ট বা কিছু একটা আমি ডিপার্টমেন্টের হেডদের সাথে বসলাম। উনাদের সাথে ইন্ডিভিজুয়াল বসে আমরা পেলাম এই ধরনের সেশন গুলো একটু দরকার। যখন সবকিছু করলাম, করার পর তখন আমরা আসলে কি করি? আমরা একটা ট্রেনিং ডিজাইন করে ফেললাম। আমরা ট্রেনিং ও করা ফেললাম। মানে নরমালি কি হয়? একটা ট্রেনিং আমরা এই কাজগুলো অনেকেই করে। কিন্তু ট্রেনিং করার পরে আপনার যে সমস্যাটা হয় আদৌ ট্রেনিংটা ইফেক্টিভ হয়েছে কিনা এই জায়গায় না ম্যানেজমেন্ট ক্লিয়ার না এইচআর ক্লিয়ার। মুখে বলে স্যার খুব ভালো হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। কিন্তু উই নিড ডকুমেন্ট। এই জায়গাটা হচ্ছে কার্পেট্রিক মডেলটা হচ্ছে আমরা যে ট্রেনিংটা করাবো বা যে ট্রেনিংটা করলো এই ট্রেনিং এর আউটকামটা কি? The Kirkpatrick model is defined as having 4 levels of evaluation for training program. একটা ট্রেনিং প্রোগ্রামে ৪টা লেভেল বলছো। কার্পেট্রিক উনি বেঁচে আছেন, উনি নিজেও ট্রেনিং করেন, আমি উনার ট্রেনিং ও করেছি। উনার রেকর্ডেড ট্রেনিং পাওয়া যায়, নইলে লাইভ ট্রেনিং না, বয়স হয়ে গেছে। উনি মেইনলি বলছে কার্পেট্রিক মডেলে উনি রিঅ্যাকশন, লার্নিং, বিহেভিয়ার, রেজাল্ট এই ৪টা বলছে কার্পেট্রিক মডেলের একটা বড় পার্ট। রিঅ্যাকশন, লার্নিং, বিহেভিয়ার, রেজাল্ট। উনারা বলছে যখনই কোন ট্রেনিং ডিপার্টমেন্ট ট্রেনিং এর শুরু হবে, একটা ভেন্যুতে আসলাম, ধরলাম আমরা একটা বড় একটা ট্রেনিং আয়োজন করেছি, ১০০ জন পার্টিসিপেন্ট আসলো আমার কোম্পানি থেকে, আমি একজন ট্রেনার আনলাম সিঙ্গাপুর থেকে, ট্রেনার আসলো, অডিয়েন্স আসলো, বসলো। ইনিশিয়াল রিঅ্যাকশন, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল রিঅ্যাকশন? ইনিশিয়াল রিঅ্যাকশন কি? দ্য মোমেন্ট ট্রেনার কেম, হোয়াট ওয়াজ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন অফ দ্য পার্টিসিপেন্ট, এটা একটা দেখা। সেকেন্ড ওয়ান হচ্ছে ট্রেনার যখন সাপোজ একটা বুকলেট দিল বা একটা কাগজ দিল, হোয়াট ওয়াজ দ্য এক্সপ্রেশন? ট্রেনার ইনিশিয়ালি একটা ওয়ার্কআউট দিল বা কিছু একটা দিল, ওটার এক্সপ্রেশনটা কি? এখানে যদি দেখা যায় বেশিরভাগই হলো দূর এটা কি দিল, ও আচ্ছা উনি উনাকে তো চিনি, ওনার ট্রেনিংটা ভালো না, দূর এটা আগেও বা এই ট্রেনিংটা তো আগেও করানো হয়েছিল। মানে একটা দেখা গেল কি এনথুসিয়াজম একদমই নাই আমার পার্টিসিপেন্টের। দিস ইজ কল্ড আ রিঅ্যাকশন। তখন আমরা রিঅ্যাকশনের মধ্যে রিঅ্যাকশন কিন্তু স্পটে, অন দ্য স্পট। এইচআর টিম বসে আছে, ঘন্টা সকাল ৯টা ট্রেনিং শুরু হয়, ৯টার থেকে ১০টা ১১টার মধ্যে ওদের কাজ শেষ। একদম বাই নেম ইন্ডিভিজুয়াল একটা রিঅ্যাকশন নেয়। এখান থেকে একটা সামারি করা। ১০০ জনে যদি ৭০-৮০ জনই আপনি রিঅ্যাকশনটা পান নেগেটিভ ট্রেনার সম্পর্কে, তার মানে ওই ট্রেনার নেগেটিভ। তাহলে এখানে ২ টো ইস্যু আছে। ট্রেনিং আউটকাম নিয়েও কনফিউশন আছে। সেকেন্ড হচ্ছে ওই ট্রেনারকে আমি ফার্দার আর ডাকবো কিনা ওই ইস্যুটাও আছে। অনেকগুলো ইস্যু আছে। আবার আরো একটা ইস্যু আছে। অনেক সময় এমপ্লয়িরা এমনিতেই খুব বিরক্ত থাকে। মানে আমার আমি নিজেও অনেক ট্রেনিং করিয়েছি একসময়। মানে আমার অভিজ্ঞতা হচ্ছে ধরেন একবার একটা কোম্পানিতে আমাকে নিয়ে গেল। আমিও গেলাম শুক্রবার অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের ট্রেনিং তো সব হয় শুক্রবারে এবং কোম্পানির সাপ্তাহিক ছুটিও একদিন শুক্রবারে। মানে শনিবার খোলা। তাহলে শুক্রবার বেসিক্যালি উনাদের ফ্যামিলি টাইম। একটা দিনই ফ্যামিলি টাইম। ঐদিন ট্রেনিং এর জন্য টেনে টুনে নিয়ে আসে। টেনে টুনে আনলো এবং এর আগের শুক্রবারে উনাদের ছিল সেলস মিটিং। তার আগের শুক্রবারে ছিল কি একটা ইয়ার এন্ডিং মিটিং। মানে এটা আমার ট্রেনিংটা যখন ডিজাইন করেছি ইট ওয়াজ কনজিকিউটিভ থার্ড ফ্রাইডে দে মিস দেয়ার ট্রেনিং। মানে ওদের ফ্যামিলি টাইম, মানে ওদের ফ্যামিলির সাথে দিস ইজ দ্য থার্ড উইক। এবং আমি ওখানে আলাপ করেছি অনেকের, কারো বিয়ে ছিল, ফ্যামিলির কোন একটা বিয়ে ছিল, কারো ছেলেকে নিয়ে বাইরে যাওয়ার কথা ছিল, কারো এটা ছিল, অনেক ধরনের ইস্যু। বাট আমি তো কোম্পানির কেউ না যে আমি বলবো ঠিক আছে আমরা একটা কাজ করি, আমরা আজকের মতো ট্রেনিংটা শেষ করে আমরা কালকে আবার ট্রেনিং করবো। আমি তা করতে পারছি না। বাট ইট ওয়াজ আ ডিউটি, ইট ওয়াজ আ রোল অফ এইচআর, দে শুড কনফার্ম। মানে ওদের প্রয়োজন আমাকে যদি বলতেন আমি বলতে এইচআর এর দায়িত্ব ছিল ট্রেনিংটা পোস্টপোন করা। এটা দরকার হলে আরেক মাস, ১ সপ্তাহ ১০ দিন পরে করা অথবা অন্য কোনো দিন কনভার্ট করা। এছাড়া এমনিতেও ধরেন যদি কোনো একটা ৪ সপ্তাহে ১ দিনও না হয় কিন্তু ওই একটা শুক্রবার যাদের শুধু ওপেন থাকে ঐদিন ট্রেনিং করানো কিন্তু ইটস ভেরি ডেঞ্জারাস। মানে এটা আমি সবসময় বলি, এটা হচ্ছে কোম্পানি তখন স্যাক্রিফাইস টা আল্টিমেট করে এমপ্লয়ি।
কোম্পানি কোনো ধরনের স্যাক্রিফাইস করে না এবং ওই ট্রেনিং এর আউটকামও ভালো হয় না। কিছু, কিছু ক্ষেত্রে হয়তো হয় ব্যক্তি বিশেষে। কিন্তু ১০ জনের মাঝে ৯ জনেরই আসলে মন থাকে না। কতক্ষণ পর ফোন নিয়ে দৌড় দেয়, বাসার থেকে ফোন করে, এই কাজগুলো করে। সুতরাং এই রিঅ্যাকশন গুলো করার সময় এই জিনিসগুলো কিন্তু আমার মতে এটা রাখা উচিত। ইট শুড বি, ইট শুড বি। ইভেন বিকাশে আমরা কিছু ট্রেনিং করিয়েছিলাম। বিকাশ তো শুক্রবার বাদ দেন, শনিবারেও ট্রেনিং। ইভেন আমাদের পাবলিক ট্রেনিং এ আমরা শনিবারে করতাম, শুক্রবারে করতাম না। শনিবারে বিকাশ লোক পাঠাতাম। ওর কথা হচ্ছে আপনি রোববার থেকে বৃহস্পতিবার ওপেন ডে এনি ডে করেন, আমি আপনাকে দিব, পার্টিসিপেন্ট দিব। আমরা কোনো ফ্রাইডে স্যাটারডে আমরা কোনো কাউকে ট্রেনিং এ পাঠাইনি। এটা আমি করোনার আগের কথা বলছি, লেটেস্ট না। আমরা মানে এটা কিন্তু চলতো। যে কারণে আমাদের কিছু, কিছু কোম্পানিতে ওটা করতে হতো। আবার লোকাল কোম্পানিতে যারা কাজ করে বাংলাদেশের বেশিরভাগ কোম্পানিতেই ছুটি ১ দিন। বেশিরভাগ কোম্পানি। এটা ভেরি আনফরচুনেট। শুধু ১ দিন ছুটি। ওই একটা দিন অনেকে যায়। অনেকে যারা আমাদের enthusiast পার্সোনাল একটু সেলফ ডেভেলপমেন্ট ওরকম ২-৪ জন যায়। কিন্তু বেশিরভাগ লোক যায় না। যে কারণে আপনার এইটা আসার পরে অনলাইন আসার পরে এটাও কিন্তু আমাদের একটা পজিটিভ ইফেক্ট ও আসছে, নেগেটিভ ইফেক্ট আসছে। পজিটিভ ইফেক্ট টা হচ্ছে অনলাইন আমরা কিন্তু এখন আর শুক্রবার ট্রেনিং করাই না। লোকজন হ্যাপি থাকে না। অনলাইনেও হ্যাপি থাকে না। মানে মুখে বলে থাকবো ঐদিন ফ্রি থাকি আরাম করে বসবো। কিন্তু প্র্যাকটিক্যালি কেউ জয়েন করে না অনলাইনে শুক্রবার। এইগুলো কিন্তু ইনিশিয়াল রিঅ্যাকশন। সেকেন্ড ওয়ান হচ্ছে লার্নিং। হোয়াট ইস লার্নিং? উনি যে খুশি ছিল কিন্তু খুশির পর হাউ ওয়াজ হি লার্নিং? উনি কি শিখেছে? আপনি কিভাবে বুঝবেন কি শিখেছে? এটার ক্ষেত্রে একদম স্পেসিফিক আপনাকে স্ট্রাকচারাল থাকতে হবে। হোয়াট ইস দ্য স্ট্রাকচারাল? আপনাকে ট্রেইনার সম্পর্কে কি, কি পড়াবে ওটা জেনে নিয়ে, ওর কি, কি ল্যাকিংস ছিল ওটা জেনে নিয়ে, ওই ধরনের উপর আপনি প্রয়োজন হলে একটা রিটেন টেস্ট নিয়ে ফেলতে হবে। হইতে পারে একটা এমসিকিউ টেস্ট, হইতে পারে একটা রিটেন কিছু টেস্ট, হইতে পারে রিটেন স্টেটমেন্ট, এনিথিং। উনি কি পারছে, কি পারছে না। অথবা উনার থার্ড পার্টি, উনার সিনিয়র লাইন ম্যানেজার থেকে। কিন্তু মেইন ইস্যুটা হচ্ছে এটা আসলে সবচেয়ে এনকারেজ করে একটা টেস্ট নেওয়ার জন্য। মানে একটা টেস্ট মানে একটা ডকুমেন্ট। আমি যখন একটা টেস্ট দিব ইট ইস মাই ডকুমেন্ট। আমি ওই টেস্টে ধরেন ১০০ তে 30 পেয়েছি। কারণ ওই টপিকস এ আমার কোন ট্রেনিং হয় নাই বা ওই টপিকস আমি জানি না দেখে আমাকে ট্রেনিং এ পাঠানো হলো। সুতরাং 100 এ আমি হয়তো 30 পেলাম। এরপর আমরা যখন ট্রেনিং শেষ হয়ে যাবে, আফটার ট্রেনিং যখন শেষ হয়ে গেল, ট্রেনিং শেষ হওয়ার ১৫-২০ দিন ১ মাস পরে আবার টেস্ট নিতে হচ্ছে। কার্পেট্রিক বলছে এবার আবার টেস্ট নাও সেইম এর উপর। ওইখানে যদি স্কোর বাড়ে, দ্যাট মিনস ট্রেনিং ইজ ইফেক্টিভ। তুমি যে জিনিস জানতে না ওই জিনিস শিখেছো। ওইখানে যদি স্কোর না বাড়ে তাহলে ট্রেনিং ইজ ইনএফেক্টিভ। কারণ তুমি তাহলে শিখোনি। এখানে আরেকটা ইস্যু বলি, যখন গরম, গরম ট্রেনিং যখন চলে একদম হট মাত্র চলছে, ওই সময় আপনি যদি একটা টেস্ট নেন, মানে যেদিন ট্রেনিং শেষ হলো ধরেন শনি, রবি আমার ট্রেনিং ছিল। সোমবারে আপনি টেস্ট নিলেন দেখবেন সবার মার্কিং ভালো। ওইজন্য ওটা নিতে বলছে না। ওরা বলছে একটু গ্যাপ দিয়ে নাও। একটু গ্যাপ দিয়ে এট লিস্ট ১৫ টা দিন ১০ টা দিন গ্যাপ দিয়ে নাও। কারণ ওই গরম, গরম জানার থেকেও এটা ধারণ করছে কিনা। এটা হচ্ছে একটা ইস্যু। এবং আপনার অডিয়েন্স যদি জানে HR ডিপার্টমেন্ট উইল ইভালুয়েট ডকুমেন্টেড, এবং যেখানে ডকুমেন্টেড যখন করা হবে, উনি যদি বলে আমাকে ট্রেনিং দেওয়া হয় নাই, যেমন একটা ভাষণ যদি দেওয়ার চেষ্টা করে, তখনই উনাকে ডেকে উনার পার্সোনাল ফাইল করে, ভাই আপনাকে এই ট্রেনিং দেওয়ানো হয়েছিল। আপনি ট্রেনিং এর আগে ১০ এ ছিল ১০ বা ১০ এ ছিল ১ আপনার স্কোর। ট্রেনিং করানোর ১৫ দিন ২০ দিন পর আপনার ১০ এ হচ্ছে ১। আপনার কোন ডেভেলপমেন্ট হয়নি। আপনি তখন বলতে পারেন আপনি ট্রেনিং এ অ্যাটেনটিভ ছিলেন না। আপনার ট্রেনিং এ প্রবলেম ছিল। আমাদেরও একটা টুলস আসে। আমরা নেগোসিয়েশন এর একটা স্কোপ থাকে। ম্যানেজমেন্টের সাথে আপনি নেগোশিয়েট করতে পারবেন। ম্যানেজমেন্টকে বলতে পারবেন, "স্যার আমরা যে লাস্ট ট্রেনিংটা করেছিলাম, ট্রেনিং এর আগে আমার এভারেজে আপনারা গ্রাফ ক্রিয়েট করলেন। একটা গ্রাফে দেখালেন। ইন্ডিভিজুয়াল নাম তো দেওয়ার দরকার নেই। গ্রাফে দেখানো হলো আমার 75% পার্টিসিপেন্ট পাস মার্কের নিচে মার্কস ছিল বিফোর দ্যা ট্রেনিং। আফটার দ্যা ট্রেনিং আমার 89% পার্টিসিপেন্ট 70% এর উপরে মার্কস পেয়েছে। সো ইউ ক্যানট সে দ্যা ট্রেনিং ওয়াজ ইনএফেক্টিভ। ট্রেনিং ওয়াজ ইফেক্টিভ। তাহলে কি হয় নাই? ইট ওয়াজ আ প্রবলেম অফ হিস বিহেভিয়ার। এই যে রিঅ্যাকশন, লার্নিং, বিহেভিয়ার অ্যান্ড রেজাল্ট। রেজাল্টটা হচ্ছে ওই যে যেটা বললাম আমি লাস্ট ইয়ার পরে, রিঅ্যাকশনটা হচ্ছে প্রাথমিক, লার্নিংটা হচ্ছে কন্টিনিউয়াস। মানে আমি যে টোটাল ট্রেনিংটা নিয়েছি এটা হচ্ছে আমার লার্নিং। তাহলে রিঅ্যাকশন, লার্নিং, বিহেভিয়ার হচ্ছে আমি আফটার ট্রেনিং আমি কি করছি। দিস ইজ মাই বিহেভিয়ার। আমি যখন ট্রেনিং এ আমাকে শেখানো হলো জিরো বেস বাজেট এভাবে করতে হবে। আমি ওটা শিখলামও। কিন্তু আমি করার সময় জিরো বেস বাজেট যেভাবে করার কথা ওইভাবে না করে আমি আমার মতো নিজের মনের মাধুরী মিশায় করা শুরু করলাম। তখন মাই বিহেভিয়ার টা চলে আসলো। তখন এটা হচ্ছে ইট ইস মাই ফল্ট। ইট ওয়াজ নট ট্রেনিং ফল্ট, ইট ওয়াজ নট। মানে আপনার তো একটা জিনিস মাথায় বিদেশে
ওরা সবকিছু এত স্ট্রাকচারালি কেন করে? এই যে ধরেন আপনি কেএসএ মডেল করলো, এডি মডেলে করলো, ওরা এরপর ব্লুমস ট্যাক্সোনমিতে গেল। এটা অনেকে যায়, অনেকে যায় না। এটা আপনার কাস্টমার সার্ভিস যারা আছে ওরা সবাই ব্লুমস ট্যাক্সোনমিতে যায় বাইরে। তারপর আপনাকে ট্রেনিং এর পর একটা কার্পেট্রিক মডেলে গিয়ে এটা ইভ্যালুয়েশন করলো। এটার কারণটা কি? এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে অবশ্যই আপনি যেকোনো কিছু রিটার্ন অন ইনভেস্টমেন্ট যে কথাটা বলেন, আমি একটা ট্রেনিং এ ৳৩,০০,০০০ খরচ করলাম। একটা ট্রেইনার আসলো ধরেন ৳২,০০,০০০ নিল। একটা ভেন্যুতে আসলো, ভেন্যু-টেন্যু খাওয়া-ওয়াটা নিলে আরো ধরেন ৳১,০০,০০০। তাহলে ৳২,০০,০০০ খরচ ৳৩,০০,০০০ খরচ হইল। এর বাইরে আমি ওদেরকে ধরেন ওপেন ডে তে যদি নিয়ে আসি, তাহলে ওপেন ডে তেও আপনি ওদেরকে নিয়ে আসলাম। মানে ওপেন ডে তে ওদের আ খ আ কি কি বলে? ওপেন ডে তে ওদের জন্য আমার একটা খরচ হলো, অনেক কিছু। এখন প্রবলেমটা কি? এখন প্রবলেমটা হচ্ছে যখন আমরা এই যে ট্রেনিং প্র আ আ অত কিছু করার পর কেন এত স্ট্রাকচারাল হচ্ছে ওদের দেশে? যেটা আমাদের দেশে হয় না কেন? কারণ আমাদের দেশে আসলে জব মোটামুটি একটু সিকিউর। আমাদের স্ট্রাকচারও কম, প্ল্যানিং ও কম, কিছু কম, জবটাও মোটামুটি একটু সিকিউরড। একটু সিকিউরড বলতে প্রাইভেটে একদম গভর্নমেন্ট লেভেলের সিকিউর না হলেও সাধারণত একদম খুব কম কোম্পানি এসে শুধু ধরে বের করে। হতে পারে আপনার প্রমোশন হচ্ছে না, হতে পারে আপনি ইনক্রিমেন্ট নিয়ে আপনার সমস্যা হচ্ছে। ওগুলো হতে পারে। কিন্তু আপনাকে একদম আ ইনসিকিউর জব না যে আপনি আজকে ঢুকলেন কালকে বলবে তোমার আসার দরকার নেই। সাধারণত আমাদের দেশে এটা হয় না। কিন্তু ওদের দেশে এটা করতে হয়। ওদের এটা একটা কমন ইস্যু যে ইটস নট অ্যা কি যেন ওরা কি একটা বলে? নট ফ্রি ডিনার। আমি ফ্রি ডিনার অফার করছি না। তুমি যখন আমার কোম্পানিতে কাজ করছো, চাকরি করছো, তোমাকে আমার এখানে আমাকে দিয়ে খেতে হবে। মানে তুমি আমাকে দিবে, আমি তোমাকে দিব। গিভ অ্যান্ড টেক। তুমি যদি আমাকে না দাও, আমি তোমাকে দিব না। এবং ওরা অন দ্য স্পট এ বের করে। মানে একদম আপনারা দেখছেন তো আপনার ইলন মাস্ক বলেন, আপনার ডোনাল্ড ট্রাম্প বলেন, উনাদের কাছে দাম বের করে দাও, বের করে দাও, সাইন করে বের করে দাও। আবার ওদের এমপ্লয়িরাও দেখবেন দাম বের করে দিলে ওরা কি করছে? ওরা আবার সরাসরি কোর্টে চলে যাচ্ছে। এবং কোর্ট থেকে আবার বলছে নিতে হবে। আপনার টুইটারে ইলন মাস্ক করেছিল, ধুম করে বের করে দিল। সবাই কোর্টে গেল। কোর্ট থেকে চাপ দিয়ে আবার ওদেরকে সবাইকে টুইটারে ঢুকানো হইলো। পরবর্তীতে ইলন মাস্ক এরপরে কি করল? স্ট্রাকচারালি বের করল। স্ট্রাকচারালি যখন বের করছে আর কোর্টে যাওয়ার ওয়ে নাই। ওরকম ডোনাল্ড ট্রাম্প সাইন করল, চাকরি নাই। কোর্টে গেল, কোর্ট বলল চাকরি আছে। ওরা সবাই বহাল-তবিয়ত হয়ে গেল। কিন্তু স্ট্রাকচারালি গেলে আর থাকবে না। তো এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রসেস ওদের। হি ইস নট ক্যাপাবল। আপনি এই ওয়ার্ডটা ইউস করলে তার কারো মানে পৃথিবীর কোন কোর্ট আপনাকে বলবে না ইনক্যাপেবল ব্যক্তিকে চাকরিতে রাখার জন্য। কারণ কেউই এখানে মানে খুলে নাই। কিন্তু আমি যে বলব incapable আপনি এটা প্রুফ দেখাইতে হবে। What is the proof? These are the এই ধরনের মানে ট্রেনিং একমাত্র প্রুফ কাজকর্ম আছে। কিন্তু আমি বলছি আপনি যে কাজ পারে না, তখন কোর্ট বলবে আপনি কি ওকে কাজ শেখানোর চেষ্টা করেছিলেন? আপনি বলবেন জি আমি চেষ্টা করেছিলাম স্যার। এই যে ওকে এই ট্রেনিং ইনভেস্ট গুলো করা হয়েছিল এবং ইনভেস্টমেন্ট এর these are the result. He is not willing to learn at all. উনি শুধু কাজ করছে মানে আমাদের উনাকে দিয়ে হচ্ছে না। তখন একটা পর্যায়ে কোর্ট হয়তো মেক্সিমাম যেটা বলবে উনাকে একটু কম্পেনসেট করেন। উনার কম্পেনসেট করে উনি যা বেনিফিট পাবে ওইটা দেন। এডিশনাল এতটুকু এই বেনিফিটটা দেন। এছাড়া আর বেশি কিছু বলার নাই কোর্টের। কারণ কেউ বলবে না যাকে তোমার হচ্ছে না, যে পারছে না তাকে তুমি ইয়ে করো। এটার নাম হচ্ছে কার্পেট্রিক মডেল। যেখানে আপনার রিঅ্যাকশন, লার্নিং, বিহেভিয়ার, রেজাল্ট এই ৪ টা। এটাও যদি আমরা একটা পিরামিড টাইপের ইয়েতে দেখেন নিচের দিকে রিঅ্যাকশন, এরপর লার্নিং, এরপর বিহেভিয়ার, এরপর রেজাল্ট এই পার্টটা আছে। এখানে রিঅ্যাকশন হচ্ছে এট দ্য রিঅ্যাকশন লেভেল measurement should track how employees initially react to training materials. The most valuable information to be gained is how well material presented is being received, which is important feedback for trainers and presenters. Learning is the second level where measurement should aim to determine how well participants are learning the material presented during the training program. One popular way to measure how much participants are learning to issue pre-test and post-test to compare employee performance on those exams. দুটা টেস্ট নিতে বলছে। The third level is behavior. In this level, measures are used in assess job performance after training. This evaluation focus on performance 6 weeks to 6 months after training to aim determine whether the skills imparted during training are being used in the job. These measurements are based on observation, interviews, tests, and surveys. Finally, the fourth level of the Kirkpatrick model is results. Feedback from result evaluation is gathered, which is the most meaningful aspect. Training program require investment, so employees needs training program to deliver result.
এখানে একটা লাইনটা দেখেন, এগুলো কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ। ট্রেনিং প্রোগ্রামস রিকোয়ার ইনভেস্টমেন্ট, সো এমপ্লয়ার্স নিড ট্রেনিং প্রোগ্রামস টু ডেলিভার রেজাল্টস evaluation aims to measure whether there are tangible benefit to the organizational objective from the training program. ওই যে বললাম নাথিং ইজ ফ্রি ডিনার বলে কোনো কিছু নেই। এরপর হচ্ছে এখানে আমরা কার্পেট্রিক মডেলের একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু দেখে নিবেন। তারপর ওই এক্সাম্পলটা কিভাবে লেভেল 1 2 3 4 করে দেওয়া আছে এটা আছে, আপনাদেরকে প্রেজেন্টেশনটা আমরা দিয়ে দিব। আর সাধারণত এই মডেলগুলোর পরে আমরা এরপর টাইপস অফ ট্রেনিং নিয়ে একটু আলোচনা করি। আমাদের টোটাল সিটিটিপি সেশনটা হচ্ছে আসলে 5 ডেজ এর, যেখানে আমরা অন দা জব ট্রেনিং নিয়ে আলোচনা করি। যেখানে এখন অন দা জবের আপনার ইউজ কি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ কি, সব সব ট্রেনিং অন দা জব সম্ভব কিনা, সম্ভব না। তারপর হচ্ছে জব ইনস্ট্রাকশন ট্রেনিং, জেটিআই। জব ইনস্ট্রাকশন ট্রেনিংটা কার জন্য প্রযোজ্য, কার জন্য প্রযোজ্য না। সিমুলেশন ট্রেনিংটা মেইনলি প্রয়োজন হয়, আপনি দেখবেন আপনি ধরেন প্লেনের মানে এটা সবকিছুর জন্য প্রয়োজন না। কিছু বিপজ্জনক কিছু ট্রেনিং হতে পারে বিপজ্জনক ম্যাটেরিয়াল, অ্যাসিড নিয়ে কিছু করছেন, বড় একটা কিছু, তো ওগুলো সিমুলেট করতে হয়, রিয়েল থাকে না। তারপর ইভেন আপনার এরোপ্লেন, আপনি প্লেন শিখছেন, আপনাকে ডেফিনেটলি প্লেনে উঠে প্লেন চালানো শেখাবে না। আপনাকে প্লেনে ওই যে ক্র্যাশ করেন যাই করেন সব কিন্তু ওই যে সিমুলেশন, মানে আপনার সামনে স্ক্রিন থাকবে, এটা থাকবে, টানো সবকিছু, এই সবকিছু সিমুলেশন। এখন সিমুলেশন ট্রেনিং করা হয় এবং এগুলোর ভেস্টিবিউল ট্রেনিং, কেস স্টাডি, রোল প্লে, সিমুলেশন ট্রেনিং, এই সবকিছু মিলে হচ্ছে কি আমাদের একটা সেশন, মানে একদিনের একটা সেশন ডিজাইন করা হয়। আর আজকে আপনাদের এখানে আমার পেছনে মেইনলি কারণটা হচ্ছে একটু আমরা আমাদের ইনফরমেশনটা একটু জানানো। একটা হচ্ছে শেয়ার করলাম একটা ট্রেনিং ডেভেলপমেন্ট আমাদের একটা আইডিয়া। আরেকটা হচ্ছে আমাদের সিটিটিপি বলে আমরা সার্টিফাইড ট্রেনিং ডেভেলপমেন্ট প্রফেশনাল, এটা একটা হাইব্রিড মডেলে আমরা এটাকে আনছি। আমরা গতবার ফার্স্ট ব্যাচটা পুরোপুরি লাইভ ক্লাস ছিল, জুম আজকের মতো জুম অনলাইন ক্লাস ছিল। ওটা আমরা একটু চেঞ্জ করছি কারণ ডিউ টু একটা ইস্যু কি, আমরা শুধু ট্রেনিং করালে তো হয় না, আমাদের একটা ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে। মানে ট্রেনিংটা আমার ফাইন্যান্সিয়ালি ভায়াবল হতে হয়, এখানে লোকজন থাকে, সবকিছু থাকে, খরচ থাকে, তো সবকিছু মিলে আমরা দেখেছি কি এইটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল না কন্টিনিউটা করা। কিন্তু আবার আমরা এটাকে রান করতে যাই এবং আমার ধারণা কিছু কিছু লোক শিখতে হচ্ছে। অলরেডি কিন্তু আমাদের ২ জন পার্টিসিপেন্ট ভর্তি হয়ে গেছেন, ভর্তি হয়ে ক্লাসও শুরু করে দিয়েছেন আরকি। তো ওইজন্য আমরা এটাকে একটু হাইব্রিড মডেল আনছি এই ব্যাচ থেকে। হাইব্রিড মডেলটা হচ্ছে আমাদের একটা লাইভ ক্লাস থাকবে আর ৫ টা রেকর্ডেড সেশন থাকবে। রেকর্ডেড সেশন থাকবে মানে লাস্ট যে ক্লাসগুলো হয়েছে ৫ টা ক্লাস, ওই ৫ টা ক্লাসের রেকর্ডেড সেশন আর একটা লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাসটা আমাদের দুটো অপশন। অপশন 1 হচ্ছে আমরা ২৫শে এপ্রিল আগামী শুক্রবারে আমরা এটা ইন পারসন একটা ক্লাসরুম ক্লাস করতে চাচ্ছি। এটার জন্য আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে মিনিমাম 10 to 12 পার্টি। 12 লিখেছে হয়তো 10 বলে আমরা করব। নাহলে ইট উইল নট বি ফিজিবল। ফাইন্যান্সিয়ালি এটা আমাদের জন্য মানে ভ্যালুয়েবল হবে না। যদি এর চেয়ে কম লোক হয় তখন আমরা এটা অনলাইনে করি। যদি লোক কম হয়, ১০ এর নিচে লোক হয়ে যায়, ৯ জন, ৮ জন, ৭ জন যাই হোক না কেন, আমরা ক্লাস শুরু করে দিব। লাইভ জুম ক্লাস হবে তখন। কিন্তু যদি আমাদের পার্টিসিপ্যান্ট হয় ১০-১২ জনের উপরে, ১০ জনের উপরে, ১০ এর উপরে ১২-১৪ যাই হোক, আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা ফার্স্ট ক্লাসটা আমরা একটা ক্লাসরুম ক্লাস করব। ক্লাসরুম ক্লাস ইস আ মোস্ট ইন্টারেক্টিভ ওয়ে হয়। ক্লাসরুম ক্লাসে আলাপ আলোচনা বেশি হয়, আপনাদেরও লার্নিং হয়, সবকিছু হয়। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ক্লাসের একটা পার্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের কোর্স ফি কত? আসলে বাংলা এর চেয়ে চিপে আর সম্ভব না। আমরা এটা রেগুলার ফি ১২ রেখেছিলাম। আমরা রেগুলার ফি ১২ রাখতে পেরেছিলাম একটাই কারণে, যেহেতু আউটসাইডার কোন ট্রেনার। আউটসাইডার ট্রেনার থাকলে এটা ১৫, ১৮ ওরকম নিচে আসলে হয় না। তা আমাদের রেগুলার ফি হচ্ছে ১২। তা আমরা ডিসকাউন্টেড ফি, জাস্ট সার্টিফিকেশন ফিটা এটা হচ্ছে ৳৭,০০০। আমরা এই ৳৭,০০০ নিচ্ছি। এই ৳৭,০০০ হচ্ছে জাস্ট এক্সাম ফি, সার্টিফিকেশন ফি, ইনস্টিটিউটকে যেটা দিতে হয় ওই পেমেন্টে। মানে এখানে আমাদের কোন ফি নিচ্ছি না। এটার কারণটা হচ্ছে আমরা আল্টিমেট এটাকে ১২,০০০ এ বেচবো। মানে হয়তো এই বছর না পারলে আগামী বছরে বেচবো। কোর্সটাকে একটু ডিজাইন করে দাঁড় করায়। প্রয়োজন হলে লাইভ ক্লাসে আবার যাবো পরে। ইনিশিয়ালি এটাকে ইন্ট্রোডিউস করাতে হচ্ছে। ট্রেনিং ডেভেলপমেন্ট আমাদের দেশে খুব বেশি কি বলবো, পপুলার কোন প্রোডাক্ট না। পপুলার প্রোডাক্ট না বলতে কাজ করার স্কোপ কম। কাজ করার স্কোপ অনেক, কাজ করার সাপোর্ট কম বলতে পারি। কাজ করার প্রচুর সুবিধা কিন্তু কাজ করার সাপোর্টটা কম। তো এই ছিল আমাদের আজকে আপনাদের সাথে একটা সেশন। এখন আপনাদের যদি কোন ধরনের কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেনটা করতে পারেন। আমরা একটু আলাপ করতে পারি। আর ১০টা বাজে, নাহলে এরপর আমরা বন্ধ করে দিব আরকি। আর ক্লাস রেকর্ডটা করা হয়েছে আজকের সেশনটা। আমরা আপনাদের রেকর্ডিংটাও দিব।
আবার একই সাথে ইয়েও দিব। আপনার প্রেজেন্টেশন যেটা করা হয়েছে ওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আগামীকাল। WhatsApp গ্রুপ যেটা আছে গ্রুপে দেওয়া হবে ইনশাআল্লাহ। কারো যদি কোন কোয়েশ্চেন থাকে। আচ্ছা। যদি না থাকে তাহলে ইনশাআল্লাহ আচ্ছা, আসসালামু আলাইকুম। অ্যাক্রেডিটেশন হচ্ছে ইনস্টিটিউট অফ হিউম্যান রিসোর্স প্রফেশনাল। এটা ইউএস এর একটা বডি, এরকম অনেক বডি আছে এবং ওদের অ্যাক্রেডিটেড আমরা পার্সোনালি আসমা হচ্ছে অ্যাক্রেডিটেড বাই এইচআরসিআই। আর এটা আমাদের এই পুরো কোর্সটা একটা ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেশন আছে। ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি। আপনাদের যদি কারো আগ্রহ থাকে, এটা আমরা খুব বেশি হাইলাইট করি না কেন? কারণ দিন শেষে কোর্স ফি থেকে ওই ফি বেশি। আপনারা ইউনিভার্সিটি থেকে সরাসরি সার্টিফিকেটটা নিতে পারবেন। অ্যাডভান্স ডিপ্লোমা ইন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই নামে। এবং ওইটার জন্য আপনাকে ১২৫ ইউএসডি পেমেন্ট করতে হবে। $১২৫ অ্যাডভান্স ডিপ্লোমা ইন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যাডিশনাল কোনো পরীক্ষা বা অ্যাডিশনাল কোনো কোর্স করতে হবে না। জি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে ইনশাআল্লাহ যেকোনো কোয়েরি থাকলে WhatsApp গ্রুপে জানালেও হবে। আমরা রিপ্লাই দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।